আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? ভাইরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা বলেছিলাম, তোমাদের কথা দিয়েছিলাম টপ 300 প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার মধ্যে তোমাদের কিন্তু 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের মাঝে। এখন আমরা আজকেও সেই আবার 25টা প্রশ্ন ব্যাখ্যা সহ, প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ আলোচনা করব, যেখান থেকে আশা করি তোমাদের বিশ্ববিদ্যালয়ে দুইয়ের অধিক, ওকে ভাইয়া, দুইয়ের অধিক কমন পাবা আশা করি তোমরা যদি থাকো। ওকে, তোমরা যদি প্রশ্নগুলো দেখো বুঝতে পারবা, প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবা কেমন ভাবে প্রশ্ন হয় বিশ্ববিদ্যালয়ে বা কেমন ভাবে প্রশ্ন আসে। এই সকল প্রশ্ন নিয়ে তোমরা একটু কি করবা, একটু ভাইয়া যদি মনোযোগ দিয়ে দেখাও তাহলে কি ভাইয়া তোমাদের আর এই বিষয়টা ভুল যাবে না। তাহলে আজকের বিষয় দেখো আমাদের সাধারণ জ্ঞান। ওকে, দেখো আজকে আমরা কি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এখন দেখো বাংলাদেশ বলতে বাংলাদেশের কিন্তু A to Z, অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রশ্ন তোমাদের সামনে আসতে পারে। আন্তর্জাতিক, আন্তর্জাতিকও কিন্তু বিশ্বের যে কোনো প্রশ্ন তোমাদের সামনে আসতে পারে। এই সকল প্রশ্নগুলো নিয়ে কি করবো আজকে আমরা একটু জাস্ট অ্যানালাইসিস করব, তোমাদের মাঝে দেখো ব্যাখ্যা করব। এখন দেখো তোমরা তোমরা বেশি বেশি কমেন্ট করবা। দেখো ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, তোমরা একটু দ্রুত জানাও, তাহলে আমার জন্য ভালো হয়। ক্লাসটা শুরু করে দেই। ওকে, দেখো নেট প্রবলেম হচ্ছে, দেখো দ্রুত ভাইয়া একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানাও আসলে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এন্ড দ্রুত সবাই একটু দ্রুত ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ভাইয়া তোমরা একটু জানাও। ওকে, দেখো আমরা ক্লাস প্রথম প্রশ্ন দিকে বের করে রাখি। দেখো সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, সবাই ভাইয়া দ্রুত অ্যাড হয়ে যাও। দেখো আজকে আমাদের বিষয় হলো বাংলাদেশ এবং আন্তর্জাতিক। আমরা A to Z প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখান থেকে বিশ্ববিদ্যালয়ে তথা সকল বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে বসলেই তুমি একটা প্রশ্ন হলেও কমন পাবা। তাহলে যদি কমেন্ট পর আশায় থাকো তাহলে ক্লাসটা দেখতে হবে। দেখো প্রথম প্রশ্নের দিকে আমি চলে যাই, তারপরে আমি একটু তোমাদের সামনে কথা বলি। দেখো প্রথম প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের পঞ্চম সংশোধনী কোন বছর পাশ হয়? হচ্ছে প্রশ্ন হলো পঞ্চম। ওকে, বাংলাদেশ এ যাবৎ কিন্তু মনে রাখবা 17 বার সংশোধনী হয়েছে, নির্বাচন। ওকে, 17 বার হয়েছে, কিন্তু বলা হয়েছে কি ভাইয়া পঞ্চম সংশোধনী। এখন এই প্রশ্ন দ্বারা তুমি কি বোঝো একটু কমেন্টের মাধ্যমে জানাও। বা কত সালে, দেখো 1969 সালে, সরি 1979 সালে, 1982 সালে, 1986 সালে, নাকি 1991 সালে? যে এই যে 1991 সালে, এই 1991 সালে কিন্তু আমাদের সর্বপ্রথম জাতীয়বাদী ছাত্র দল বা বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এই বাংলাদেশের সরকার প্রধান হন। কিন্তু এখন প্রশ্ন, তিনি কি পঞ্চম সংশোধনীতে হন নাকি কততম সংশোধনীতে হন? তোমাদের কাছে একটু জানার আছে, তোমরা একটু কমেন্টের মাধ্যমে অতি দ্রুত জানাও। সবাই সবাই ভাইয়া সবাই একটু অতি দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও কোনটা হবে। দেখো ওকে, তাহলে কোনটা হবে ভাইয়া অতি দ্রুত তোমরা একটু কমেন্টের মাধ্যমে যদি জানাও তাহলে আমাদের জন্য ভালো হয়। দেখো তাহলে কত, প্রথম প্রশ্ন একটু আমি সময় নেই, বাংলাদেশের সংবিধানের পঞ্চম সংশোধনী কোন বছর পাশ হয়? একটু প্রথম দিন আমরা সময় নিচ্ছি, প্রথম প্রশ্ন। তাহলে এইটা একটু জানাবা তোমরা, কত ভাইয়া সবাই একটু জানাও। তাহলে 1900 কত হবে? 1900, তাহলে আমি প্রথম প্রশ্নটা বলে দিই। দেখো 1900 কত সালে? 1979 সালে পঞ্চম সংশোধনী কি পাশ হয়। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা। ওকে ভাইয়া, এই প্রশ্নটা মনে রাখবা। তাহলে পঞ্চম সংশোধনী কত কত সালে হবে? 1979 সালে হবে। ওকে, দ্বিতীয় প্রশ্নের দিকে চলে যাই। দেখো দ্বিতীয় প্রশ্ন, দেখো দ্বিতীয় প্রশ্নটা দেখো বলা হয়েছে কি, দ্বিতীয় প্রশ্নটা একটু সবাই জানাও কমেন্টের মাধ্যমে, সবাই জানাও বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? ওকে, অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? অস্থায়ী রাষ্ট্রপতি, একটা হলো স্থায়ী আর অস্থায়ী। ওকে, স্থায়ী আর অস্থায়ী কিন্তু তোমরা সবাই জানো, স্থায়ী কি আর অস্থায়ী কি একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে ভাইয়া দ্রুত সবাই একটু অ্যাড হয়ে যাবা, দ্রুত নেট প্রবলেম হচ্ছে। ওকে, দ্রুত আমরা কি হয়ে যাব, অ্যাড হয়ে যাব, দ্রুত সবাই অ্যাড হয়ে যাব। দেখো বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান, নাকি সৈয়দ নজরুল ইসলাম, নাকি খন্দকার মোস্তাক, নাকি জিয়াউর রহমান? ওকে ভাইয়া সবাই একটু কি অ্যান্সারটা করার চেষ্টা করো। দেখো বেশি বেশি কমেন্ট করো, দেখো তোমরা একটু কমেন্ট করো তাহলে কি হবে, ভালো হবে। ভাই এত নেট প্রবলেম, যদি কমেন্ট না দেখতে পারি তাহলে কেমনে ক্লাস নেব? ওকে দেখো, দেখো ভাইয়া তাহলে কি হবে, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, নাকি খন্দকার মোস্তাক, নাকি কি? ভাইয়া একটু তোমরা কমেন্টের মাধ্যমে যদি জানাও তাহলে কি, দেখো যদি কমেন্টের মাধ্যমে জানাও, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন। ওকে, তাহলে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন কে ভাইয়া? সৈয়দ নজরুল ইসলাম, এটা মনে রাখবা। রাষ্ট্রপতি দেখলেই তোমরা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে থাকো। ওকে, তাহলে মনে রাখবা। তাহলে কি হবে ভাইয়া, অস্থায়ী কে ছিলেন? তাহলে সর্বপ্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। এই প্রশ্নটা কিন্তু আসে ভাইয়া
এখন দেখো জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, এদের সম্পর্কে বলার কিছু নেই, তোমরা কিন্তু জানো। ওকে, তাহলে বি, মাহফুজ দেখেছেন বি নম্বর। ওকে ভাই, সবাই আমরা একটু দ্রুত পোস্ট কমেন্ট করব সবাই। এত নেট প্রবলেম হচ্ছে আল্লাহ। সবাই আমরা 100 আপ অ্যাড হয়ে গেছি। ওকে দেখো, তাহলে দেখো 100-এর বেশি লাইভ ক্লাস করতেছে। এখন দেখো আমাদের প্রশ্ন হলো, প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? তাহলে সৈয়দ নজরুল ইসলাম। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা। ওকে, 3 নম্বর প্রশ্ন দেখো, চলে যাই। 3 নম্বর প্রশ্ন দেখো, চলে গেলাম। প্রশ্নটা দেখো, বলা হয়েছে ভাইয়া সরবিতান গ্রন্থের রচয়িতাকে। ওকে, সরবিতান এটা কি গ্রন্থের নাম? এটা হলো কাজী নজরুল ইসলাম, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি জীবনানন্দ দাশ, নাকি সুকান্ত ভট্টাচার্য? ওকে ভাইয়া, একটু সবাই 1959 সালে। ওকে মাহফুজ ভাইয়া, থ্যাংক ইউ তোমাকে, মাহবুব খান। ওকে, তাহলে দেখো ভাইয়া 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা দিয়ে দেই। ওকে, নেট প্রবলেমের কারণে এমন হচ্ছে, বুঝতে পারবো আশা করি। এখন তো নেট আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। দেখো আমাদের পেইড বেসিক ক্লাসটা সহ এই সমস্যাগুলো আজকে ফেস করছি অনেক। দেখো তাহলে কি, দেখো সরবিতান গ্রন্থের রচয়িতাকে বা সরবিতান গ্রন্থ কে রচনা করেছেন? এটা কি কাজী নজরুল ইসলাম, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি জীবনানন্দ দাশ, নাকি কি সুকান্ত ভট্টাচার্য? এখন দেখো এই নিয়ে কথা বললে কাজী নজরুল ইসলামকে বলা হয় কিন্তু কি জাতীয় কবি। ওকে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমি সকল কবির জন্ম মৃত্যু একটু লিখে দেই। দেখো কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করে ভাইয়া? 1800 কত সালে? 99 সালে জন্মগ্রহণ করলেন, মৃত্যুবরণ করলেন 76 সালে, 1976 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর দেখো 1800 কত সালে? 61 সালে জন্মগ্রহণ করলেন, 41 সালে মৃত্যুবরণ করলেন, 1941। জীবনানন্দ দাশ দেখো জন্মগ্রহণ করলেন কত সালে ভাইয়া? জীবনানন্দ দাশ 1899 সালে জন্মগ্রহণ করলেন, মৃত্যুবরণ করলেন কত সালে ভাইয়া? 54 সালে। ওকে, 54 সালে। সুকান্ত ভট্টাচার্য, এটা কিন্তু সব থেকে আমাদের ছোট কবি, তিনি কিন্তু কত সালে? 1900 ভাইয়া কত সালে? 1926 সালে জন্মগ্রহণ করলেন, মৃত্যুবরণ করলেন কত সালে? 48 সালে। ওকে, এই প্রশ্ন কিন্তু আসবে। ও সরি, 47 সালে। ওকে, মৃত্যুবরণ করলে কত সালে? 47 সালে। এই যে এই সালগুলো তোমরা একটু দেখে দেবা, হ্যাঁ, তোমরা একটু মুখস্থ করে নিবা। এখন দেখো প্রশ্ন হলো সরবিতান কাব্যগ্রন্থের বা সরবিতান গ্রন্থের রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি জীবনানন্দ দাশ, নাকি সুকান্ত ভট্টাচার্য? একটু প্রশ্ন সবাই একটু বলো তো ভাইয়া। ওকে, সবাই একটু বলতে পারলে বলো ভাইয়া। তাহলে দেখো সরবিতান কাব্যগ্রন্থের বা গ্রন্থের লেখক হলো কে? কাজী নজরুল ইসলাম। এটা মনে রাখবা, সবাই একটু লেখো, একবার লেখো কাজী নজরুল ইসলাম। ওকে, সর্ববিতান কাব্যগ্রন্থের লেখক কে ভাইয়া? তাহলে কাজী নজরুল ইসলাম। দেখো 200 জন লাইভ ক্লাস দেখতেছে, অথচ কমেন্ট নাই। ওকে, সবাই একটু কমেন্ট করো ভাইয়া, সবাই কমেন্ট করো ভাইয়া। নেট প্রবলেমের কারণে আসলে দেখা যাচ্ছে না। মুন্না ভাই কোথায় গেছেন? দেখেন একটু, যদি নেট প্রবলেমটা সলভ করা যায় তাহলে ভালো হতো ভাইয়া। তাহলে দেখো তাহলে কি হবে ভাইয়া? 1947। ওকে, সুন্দর, 1947 ভাই মনে আছে। ওকে, মনে থাকার জন্য থ্যাংক ইউ সবাইকে। ওকে, যদি নেট প্রবলেম হয় ক্লাস নেওয়া সম্ভব নয়। এখন দেখো তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন ভাইয়া, দেখো বাংলাদেশের কোন জেলা সব থেকে বেশি নদী বেষ্টিত? অর্থাৎ কোন জেলায় সব থেকে নদী বেশি আছে? ওকে, বাংলাদেশে কয়টা জেলা আছে ভাইয়া? টোটাল 64টা জেলা আছে। একটা যোগ কিন্তু একটা জেলার নাম কিন্তু করা হয়েছে, তার ওই জেলার নাম বলবো না, যেহেতু নামকরণ এখনো করা হয়নি। ওকে, তাহলে মনে রাখবো বাংলাদেশের 64 জেলা আছে। যেমন তার মধ্যে রয়েছে দেখো বরিশাল, চাঁদপুর, সাতক্ষীরা, নাকি ভোলা। ওকে, এই ভোলাকে বলা হয় কিন্তু দ্বীপ জেলা, এটা তোমরা জানো। আর বরিশাল শাল থেকে কিন্তু, এটা মনে রাখবা, শাল থেকে, শাল গাছ থেকে কিন্তু বরিশালের নাম উৎপন্ন হয়েছে, এটা কিন্তু তুমি জানো। ওকে ভাইয়া, দেখো তাহলে এই জিনিসটা কি করবা একটু মনে রাখবা। ওকে, এই জিনিসটা কি করবা একটু মনে রাখবা। এই জিনিসটা তুমি যদি একবারে মনে রাখতে পারো তাহলে তোমার জন্য কি হবে? ভালো হবে। ওকে, তোমার জন্য কি হবে ভাইয়া? তাহলে ভালো হবে। তাহলে দেখো আমার প্রশ্ন হলো বাংলাদেশের কোন জেলায় সব থেকে বেশি নদী বেষ্টিত? ওকে, কোন জেলায় সব থেকে বেশি নদী আছে? এক কথা এখন এটা একটু জানাও তোমরা, যদি জানাতে পারো ভাইয়া কমেন্টের মাধ্যমে জানাও। সবাই একটু দ্রুত আমরা কমেন্ট করি, সবাই একটু দ্রুত কমেন্ট করি সবাই। ওকে, সবাই একটু আমরা দ্রুত কমেন্ট করি, তাহলে জানতে পারবো কোন জেলায় নদী সব থেকে বেশি। ওকে, ওকে, কোন জেলায় সব থেকে নদী বেশি? এখন এটা একটু আমরা কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, এটা একটু জানাও। রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ সবাই লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু কোন জেলায় নদী সব থেকে বেশি একটু জানাও ভাইয়া, একটু জানাও সবাই। ওকে, দেখো কোন জেলায় সব থেকে নদী বেশি একটু বলো, বলো বরিশাল, চাঁদপুর, নাকি সাতক্ষীরা, নাকি ভোলা? একটু সবাই জানাও ভাইয়া, সবাই তোমরা দ্রুত একটা 4 নম্বর অ্যান্সারটা দিয়ে দেই। দ্রুত সবাই একটু দিয়ে দেই। ওকে, তাহলে কোন জেলায় হবে ভাইয়া? একটু অ্যান্সারটা দিয়ে দাও সবাই, কোন জেলায় হবে? সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও। তাহলে কোন জেলা হবে ভাইয়া? চাঁদপুর। অ্যান্সার হলো কোনটায়? চাঁদপুর। ওকে,
অ্যান্সার হলো কোথায়? চাঁদপুর। তাহলে কি হবে? অ্যান্সার কোথায় হবে? চাঁদপুর। ওকে, মনে রাখবা। ওকে, আমারটা নেট প্রবলেম হচ্ছে সেজন্য এটা অন্য ফোন নিলাম। ওকে, দেখো চাঁদপুর, এই কথাটা কিন্তু মনে রাখবা। তাহলে কোন জেলায় ভাইয়া? চাঁদপুর জেলায়। ওকে, তারপরে দেখো প্রশ্ন হলো, প্রশ্নটা একটু দেখো, তারপরে পরে প্রশ্ন চলে যাই। তাহলে 4 নম্বর প্রশ্ন হবে চাঁদপুর। ওকে, মনে রাখা। 5 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের প্রথম মহিলা ক্যাবিনেট সচিব কে ছিলেন? ওকে, এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রশ্ন। বাংলাদেশের প্রথম ক্যাবিনেট মহিলা সচিব কে ছিলেন? দেখো কে ছিলেন একটু সবাই জানাও তো ভাইয়া। বাংলাদেশের প্রথম মহিলা ক্যাবিনেট সচিব কে ছিলেন? নজরুল ইসলাম, তারপরে কি কামরুন নাহার, তারপরে শিউলি আজিজ, নাকি দেখো খালেদা আক্তার সুলতানা? সবাই একটু ভাইয়া, সবাই একটু এই আনসারটা দিবা। ওকে, সবাই একটু কি করবা? এই আনসারটা একটু দেওয়ার চেষ্টা করবা কে ছিলেন। তাহলে ভাইয়া কে, একটু সবাই একটু এই আনসারটা দিবা। সবার কাছে একটু জানতে চাচ্ছি, দেখো সবার কাছে একটু জানতে চাচ্ছি, সবাই একটু বেশি বেশি কমেন্টের মাধ্যমে জানাও এই আনসারটা কি হবে। তাহলে কি হবে ভাইয়া, জানাও সবাই একটু। তাহলে দেখো কি হবে? খালেদা আক্তার সুলতানা। রাইট অ্যান্সার হবে কি? খালেদা আক্তার সুলতানা। এই প্রশ্নটা মনে রাখবা। ওকে, খালেদা আক্তার সুলতানা, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। তাহলে কি হবে? খালেদা আক্তার সুলতানা। ওকে ভাইয়া, তাহলে এই প্রশ্নটা আমরা মনে রাখবো। আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন সংসদের মাধ্যমে প্রবর্তিত করা হয়? এই যে এখন যে আমাদের বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু এর আগেও কিন্তু বাংলাদেশে একজন তত্ত্বাবধায়ক সরকার আসছিলেন, তার নাম হলো ফখরুদ্দিন। হ্যাঁ, তারা ফখরুদ্দিন কিন্তু সরকার আসছিল আমাদের 2012, 2000 কত সালে বলতে পারবা? ফখরুদ্দিন কত সালে সরকার ব্যবস্থা আছেন? হ্যাঁ, লাস্টটা হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ বলার জন্য। ওকে, দেখো তোমরা বেশি বেশি কমেন্ট করো, আর সত্যি কারো যদি প্রবলেম না থাকে শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে জানার সুযোগ করে দাও। ওকে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার কত সাল থেকে? এই প্রশ্নটা তোমাদের কাছে একটু জানার প্রশ্ন ছিল। বাংলাদেশের সরকার তত্ত্বাবধায়ক সরকার, এখন তোমাদের কিন্তু আসে হ্যাঁ চতুর্দশ সরকার, বা চতুর্দশ মানে 14তম সরকার। এই সরকার কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ছিল, কিন্তু দেখো 12তম সরকার, 13তম, 14তম নাকি 5তম? ওকে ভাইয়া, তাহলে দেখো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় কোন সালে থেকে? এই প্রশ্নটা একটু সবাই একটু অ্যান্সারটা জানাও। সবার কাছে একটু দ্রুত অ্যান্সারটা জানতে চাচ্ছি, যদিও নেট প্রবলেম হচ্ছে, আশা করি এর মধ্যেও তোমরা দেখতে পাচ্ছ। ওকে ভাই, তাহলে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্ন আসলেই তোমাদের কথা যদি তত্ত্বাবধায়ক কথাটা মনে আসে, তাহলে দিবা কি 12তম সরকার ব্যবস্থা, 12তম কি সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি হয়? প্রবর্তিত হয়। ওকে, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। তাহলে কি হবে ভাইয়া? 6 নম্বর হবে 12তম তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের কথা উল্লেখ আছে কততম সংশোধন নিয়ে? তো 12তম। আচ্ছা, দেরি করে ফেললাম, সমস্যা নাই। ক্লাস আগেরটা করতে পারিনি। ওকে, ক্লাস পেইড বেসে করো নাই, সেজন্য কি বলবো, অনেক কিছু মিস করতো। পেইডে ক্লাসটা আছে, দেখে নিও। ওকে ভাইয়া, আশা করি সেখানে সমাস পড়ানো হয়েছে বাংলায়। দেখো, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী কোথায় ছিল? ঢাকায়, কুমিল্লায়, মোহাম্মদপুর, নাকি মেহেরপুর বৈদ্যনাথ তোলায়, নাকি কলকাতায়? দেখো সবাই একটু অ্যান্সারটা জানাও ভাইয়া। 12তম। ওকে ভাইয়া, 12তম। ওকে, বি নম্বর মাহফুজ দেখেছেন, বি নম্বর। ওকে ভাইয়া, থ্যাংক ইউ বলার জন্য। 7 নম্বর অ্যান্সারটা একটু আমরা অতি দ্রুত করে দেই। দেখো, প্রথম বলা হয়েছে বাংলাদেশের প্রথম রাজধানী। ওকে, আমি বলে দিলাম। দেখো একটা বার বলি হলো, বাংলাদেশের প্রথম রাজধানী করা হয় কত সালে? দেখো 1600। ওকে, মনে রাখবো, প্রথম রাজধানী করা হয় কত সালে? 1610 সালে। ওকে, বাংলাদেশের সর্বপ্রথম রাজধানী করা হয় 1610 সালে। টোটাল বাংলাদেশের রাজধানী করা হয়েছে 5 বার। মনে রাখবো, বাংলাদেশের প্রথম রাজধানী 1610, তারপরে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের রাজধানী করা হয় 1660 সালে। ওকে, তৃতীয়বারের মতো বাংলাদেশের রাজধানী করা হয় 1905 সালে ভাইয়া। চতুর্থবারের মতো রাজধানী করা হয় 1900 কত সালে? 47 সালে। ওকে, পঞ্চমবারের মতো বাংলাদেশের রাজধানী করা হয় 1972 সালে। এখন আমার প্রশ্ন এটা কিন্তু না, প্রশ্ন কিন্তু আসতে পারে বাংলাদেশের রাজধানী কয়বার করা হয়েছে? তাহলে 5 বার। ওকে, বাংলাদেশের, আচ্ছা না না, অসুস্থ না ভাইয়া, অসুস্থ না, এমনিতেই অসুস্থ না আজকে। আচ্ছা, ওটা পরে বলবো, একবারে ক্লাস শেষে বলবো। ওকে, দেখো নেট প্রবলেমের জন্য হয়তো এমন দেখা যাচ্ছে, কিন্তু বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী কোথায় ছিল? ঢাকায়, কুমিল্লায়, নাকি মেহেরপুর বৈদ্যনাথ তোলায়, নাকি কলকাতায়? ভাই সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে, সবাই একটু দিয়ে দাও। ঢাকায় ছিল প্রথম রাজধানী, অস্থায়ী রাজধানী। অস্থায়ী, এক কথা মনে রাখবো, অস্থায়ী, যেখান থেকে অস্থায়ী সরকার ব্যবস্থা চালিত হয়। ওকে, যেখান থেকে অস্থায়ী সরকারকে সৈয়দ নজরুল ইসলাম হয়েছিলেন। ওকে, যেখান থেকে, সেখানেই। তাহলে কি, তাহলে কোথায় হবে ভাইয়া? সবাই একটু
ওকে, সবাই একটু দাও ভাইয়া, সবাই একটু রাইট অ্যান্সারটা করার চেষ্টা করো। তাহলে দেখো মেহেরপুর বৈদ্যনাথ তলায় রাইট অ্যান্সার কি হবে ভাইয়া, সবাই একবার লেখো মেহেরপুর বৈদ্যনাথ তলায় কি হয়, সর্বপ্রথম অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয় মেহেরপুর বৈদ্যনাথ তলায়। কোথায়? কুষ্টিয়ায় মেহেরপুর বৈদ্যনাথ তলায়। ওকে ভাইয়া, এই প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। হ্যাঁ, 7টা সুন্দর। ওকে, সেজন্য থ্যাংক ইউ। ওকে ভাইয়া, দেখো 7 নম্বর তাহলে কি হবে, সবাই একবার লেখো প্রথম অস্থায়ী রাজধানী ছিল কোথায়, মেহেরপুর বৈদ্যনাথ তলায়, যেখান থেকে সর্বপ্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করা হয় কাকে, সৈয়দ নজরুল ইসলামকে। ওকে, দেখো 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কয়টি? এটা কিন্তু তোমরা সবার জানার কথা। ওকে ভাইয়া, এখান থেকে কিন্তু আসে। ওকে, এখান থেকে আসে কিন্তু বাংলাদেশের কয়টি ভাইয়া, 153টি অনুচ্ছেদ রয়েছে। মনে রাখবা এই 153টি অনুচ্ছেদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ গুলো 18 নম্বর অনুচ্ছেদ, তারপরে কি 28 নম্বর অনুচ্ছেদ। ওকে ভাইয়া, তারপরে কি 29 নম্বর অনুচ্ছেদ, তারপরে কি ভাইয়া দেখো আমি অনুচ্ছেদগুলো মূলগুলো দেখে নেই, বলেও দিচ্ছি একবার, তারপর তোমরা একটু লিখে নিও বা তোমরা একটু বইগুলোতে দেখো। তারপর দেখো কত আছে ভাইয়া, 36 নম্বর অনুচ্ছেদ, তারপরে কি 39 নম্বর অনুচ্ছেদ, তারপর দেখো কত ভাইয়া, 77 নম্বর অনুচ্ছেদ। এগুলো কি ভাইয়া বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। যেমন 77 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে নিজের ন্যায়পালের কথা, ন্যায়পাল। ওকে, অনুচ্ছেদ। তারপর দেখো 39 নম্বর অনুচ্ছেদ বিবেক বুদ্ধি। ওকে, তারপরে 36 নম্বর অনুচ্ছেদ তোমার কি মত প্রকাশের স্বাধীনতা বা তোমার তোমার চলাফেরার ইচ্ছা। ওকে, নিজের ব্যক্তিগত স্বাধীনতার কথা বলা হয়েছে। দেখো 18 নম্বর অনুচ্ছেদ নারী শিক্ষার কথা, 28 নম্বর অনুচ্ছেদ কি পুরুষদের শিক্ষার কথা, 29 নম্বর অনুচ্ছেদ বিবেক বুদ্ধি, ন্যায় বিবেক বুদ্ধি হস্তান্তর। এটা মনে রাখবা, এগুলো সব কি মনে রাখবা, তোমরা একটু মনে রাখবা ভাইয়া। এগুলো যদি মনে রাখো সুস্থভাবে তাহলে কি করবো আমার বা আশা করি এগুলো ভুল যাবে না। ওকে, এগুলো আশা করি ভুল যাবে না। এই জিনিসগুলো তোমরা কি করবা, একটু মনোযোগ দিয়ে লেখাপড়া করে নিবা। ওকে ভাইয়া, এখান থেকে কিন্তু পরীক্ষাতে আসে। ওকে, এইখান থেকে কিন্তু পরীক্ষাতে আসে তোমাদের পরীক্ষাতে। এখন আমার প্রশ্ন হলো, বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি? 300টি, 301টি, 350টি নাকি 345টি? ওকে ভাই, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও, সবাই অতি দ্রুত একটু কমেন্টের মাধ্যমে জানাবা ভাইয়া, সবাই একটু অতি দ্রুত কমেন্টের মাধ্যমে জানাবা। তাহলে কয়টি বাংলাদেশে, দেখো আমি বলে দিই, বাংলাদেশের সংসদে আসন সংখ্যা এখন আসন সংখ্যা কিন্তু 350টি। ওকে, তার মধ্যে দেখো, তার মধ্যে মনে রাখবা টোটাল আসন কিন্তু টোটাল আসন সংখ্যা কয়টি, তাহলে 300টি। তার মধ্যে দেখো এই জায়গায় কিন্তু আমাদের বেশিরভাগ আমরা ভুল করি। বাংলাদেশ জাতীয় সংসদে আসন সংখ্যা কয়টি? এখন একজন বলে কি ভাইয়া বাংলাদেশের সংবিধানের আসন সংখ্যা হলো 350টি, কিন্তু নয়, বাংলাদেশের 300টি আসন রয়েছে, কিন্তু আর 50টি হলো যোগ। সে হলো কি ভাইয়া, ওই যে কি মহিলাদের জন্য সংরক্ষিত আসন, এক কথা সংরক্ষিত আসন 50, টোটাল হয়েছে 350, কিন্তু আসন সংখ্যা হলো 300টি, মনে রাখবা। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে ভাইয়া, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। এখন এটা মনে রাখবা। এখন দেখো তারপরে প্রশ্ন, পদ্মা সেতুর কত কিলোমিটার দৈর্ঘ্য? ওকে, এটা কিন্তু আসে, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? আমি যদি বলতাম 2.4, ওকে 2.4 না 2.6, আমি বললাম একটা হলো 2.6, একটা বললাম হলো 4 পয়েন্ট কত, 4.6। ওকে, একটা বললাম 2.6, একটা বললাম 4.6, আর একটা বললাম হলো কি, এটা হলো একটা হলো যমুনা সেতুর দৈর্ঘ্য, একটা হলো লালন শাহ সেতুর দৈর্ঘ্য। ওকে, এইটা কথাটা মনে রাখবা, একটা হলো যমুনা সেতুর দৈর্ঘ্য, আচ্ছা 300 প্লাস 300। ওকে ভাইয়া, 300 প্লাস 50, 300 প্লাস 50 টোটাল হলো 350। ওকে, আর হলো আসন সংখ্যা হলো 350টি হলো সংরক্ষিত আসন। ওকে, যে আসন সরাসরি ভোটে নির্বাচিত কেউ হয় না, সংরক্ষিত মানে কি ওই আসনদের মধ্যে যে নির্বাচন হয়, যেমন প্রধানমন্ত্রী, তারপরে কি ভাইয়া ওই যে পররাষ্ট্রমন্ত্রী, এগুলো সব আলাদা আলাদা হয়, এগুলো হলো সংরক্ষিত আসন। এখন প্রথম কথা হলো, পদ্মা সেতু কত কিলোমিটার দৈর্ঘ্য? এই যে 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু দিয়ে দিবা ভাইয়া, পদ্মা সেতু কত কিলোমিটার দৈর্ঘ্য? এখন দেখো একটা লিখছি আমি 2.6 লালন শাহ সেতু, 4.6 এটা হলো কি ভাইয়া যমুনা সেতু। এখন এইটা হলো মনে রাখবা কি 6.15, এটা হলো কি ভাইয়া পদ্মা সেতু। ওকে, এই প্রশ্নটা মনে রাখবে সবাই। 6.5 এটা হলো কি পদ্মা সেতুর দৈর্ঘ্য। ওকে, এটা কিন্তু আসে তোমাদের পরীক্ষাতে। ওকে ভাইয়া, পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.5। ওকে, এটা কিন্তু তোমরা আসবে, আবার আসবে, আমি বলে দিলাম, তোমরা একটু দয়া করে মুখস্থ করে নিবা ভাইয়া, দয়া করে কি করবা, একটু মুখস্থ করে নিবা। ওকে, সবাই একটু দ্রুত দয়া করে মুখস্থ করে নেব। আমরা যদি দ্রুত মুখস্থ করে নেই তাহলে কি হবে, আমাদের মুখস্থ ভালো হবে। ওকে, মুখস্থ যদি আমরা করে নেই তাহলে কি আমরা পারবো প্রশ্নগুলো অ্যান্সার। এখন দেখো পদ্মা সেতু কত কিলোমিটার ভাইয়া, তাহলে মনে রাখবা 6.15 কিলোমিটার। দেখো 10 নম্বর প্রশ্ন চলে যায়, বাংলাদেশের প্রথম বিজ্ঞানী যিনি রানার ম্যাগনেসাইট পুরস্কার পেয়েছিলেন। ওকে, রামান, ওকে পুরস্কার পেয়েছিলেন কে ভাইয়া? ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর ফজলে হাসান আবেদ, নাকি জামিলুর, নাকি আসমান হক? সবাই একটু এই অ্যান্সারটা দিবা। ওকে ভাইয়া, সবাই একটু সবার কাছে এই অ্যান্সারটা একটু জানতে চাচ্ছি, সবাই একটু দ্রুত আমরা এই অ্যান্সারটা করে দেই। ওকে ভাইয়া, সবাই একটু দ্রুত অ্যান্সারটা করে দেই,
সবার কাছে রিকোয়েস্ট, সবাই কি ভাইয়া একবার তোমরা একটু কমেন্টের মাধ্যমে এই অ্যান্সারটা জানাও। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সারটা করে দেই ভাইয়া, সবাই একটু দ্রুত করে দেই। 10 নম্বর, সবাই একটু দ্রুত অ্যান্সারটা করে দেই। সবাই একটু দ্রুত অ্যান্সারটা করে দেই ভাইয়া, সবাই একটু দ্রুত অ্যান্সারটা করে দেই। দেখো তাহলে কি বাংলাদেশের প্রথম বিজ্ঞানী যিনি রামান ম্যাগনাসাইসিস পুরস্কার পেয়েছিলেন কে? ডক্টর ইউনুস নাকি কে? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও ভাইয়া, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। তাহলে কি ডক্টর ইউনুস নাকি কে, নাকি কে? দেখো ডক্টর ইউনুস নাকি ফজলে হাসান আবেদ নাকি জামিল রেজা নাকি কে? আসমাল হক। এটা সবাই ভাইয়া কমেন্টের মাধ্যমে জানাও, সবাই একটু দ্রুত আমরা কমেন্টের মাধ্যমে জানাই, সবাই একটু আমরা দ্রুত কমেন্টের মাধ্যমে জানাই। আজকে নেট প্রবলেমের কারণে কমেন্ট তোমরা করতেছো ঠিক আছে, কিন্তু করতেও পারতেছি না, নেট একটু ঝামেলা। ওকে, যদিও কি আশেপাশে চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, তার কারণে নেট একটু প্রবলেম। ওকে ভাইয়া, তাহলে ডক্টর ফজলে হাসান আবিদ। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, এই প্রশ্নটা কি করবা একটু মুখস্থ করে নিবা। দেখো 11 নম্বর প্রশ্ন, দেখো জাতিসংঘে প্রথম মহিলা সচিব বা মহিলা সরি বাংলাদেশের প্রথম বা জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? এন্টিনিও গুতারেস নাকি লর্ড উইথ বা থাই কুল ওয়েলেসলি ওয়েলম্যান, যেগুলোই আছে এগুলো সব জাতিসংঘের কি মহাসচিব ছিলেন। কিন্তু এখন দেখো, এখন এইগুলোর মধ্যে কোল্ড ওয়েলহাম এটা ছিলেন গিগভেল লাই। ওকে, তারপর দেখো দাগ হ্যামারসোল্ড উত্থান, এটা কে ছিলেন ভাইয়া? কে জাতিসংঘের প্রথম মহাসচিব? এটা প্রশ্ন কিন্তু তোমাদের প্রশ্ন আসে। ওকে, এই প্রশ্নটা একটু তোমরা কমেন্টের মাধ্যমে জানাও ভাইয়া। ওকে, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, তাহলে কি হবে ভাইয়া? টিকভেল লাই। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা। ওকে, 11 নম্বর প্রশ্নটা একটু মনে রাখবা, যদিও ব্যাখ্যা করলাম না জাতিসংঘ নিয়ে। এখন জাতিসংঘ মনে রাখবা 1945 সালে প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন 51টি কি রাষ্ট্র নিয়ে গঠিত করা হয়েছিল। এখন বর্তমানে 195টি রাষ্ট্র আছে। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা। এখন তারপরে প্রশ্ন দেখো, বিশ্বের সবচেয়ে পুরাতন সংস্থা কোনটি বা কোন দেশ সংবাদ? ওকে, বিশ্বের সবচেয়ে পুরনো সংবাদ কোন দেশের? এটা হলো যুক্তরাষ্ট্রের, ফ্রান্সের নাকি গ্রিসের নাকি সুইডেনের? এখন দেখো বিশ্বের, আমি কিন্তু একটা পড়ছিলাম, একটা নিউজ পেপারের নাম বলছিলাম এই কিছুদিন আগে, 2 ক্লাস আগে কিন্তু একটা নিউজ পেপারের নাম বলছিলাম। ওকে, সেই নিউজ পেপারটা ছিল বিশ্বের সব থেকে পুরাতন নিউজ পেপার। যদি কারো মনে থাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, দেখো তাহলে কি হবে, দেখো বিশ্বের সব থেকে পুরাতন সংস্থা বা সংবাদ সংস্থা কোন দেশে ভাইয়া? তাহলে মনে রাখবা গ্রিসের। ওকে, নাকি যুক্তরাজ্যের? তাহলে মনে রাখবা যুক্তরাষ্ট্রের। ওকে, তাহলে মনে রাখবা কিসের? যুক্তরাষ্ট্রের। সব থেকে পুরাতন সংস্থা কোন দেশের? যুক্তরাষ্ট্রের। ওকে, এই প্রশ্নগুলো কি করব একটু আমরা মনোযোগ দিয়ে মুখস্থ করে নেব। ওকে, তারপর দেখো 13 নম্বর প্রশ্ন দেখো, ওপেক এর সদর দপ্তর কোথায়? ওপেক এর সদর দপ্তর কোথায়? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওপিইসি। ওকে ভাইয়া, ওপিইসি ওপেক এর সদর দপ্তর কোথায়? এই প্রশ্নটা কিন্তু বারবার তোমাদের প্রশ্ন আসা। ওকে ভাইয়া, তাহলে এটা কি ভিয়েনায় নাকি জেনেভায় নাকি নিউ ইয়র্কে নাকি কুয়েতে? ওকে ভাইয়া, কুয়েত দিছি কোন জন্য? কুয়েত কিন্তু সব থেকে, কুয়েতের টাকার মান কিন্তু সব থেকে বেশি। ওকে, এখন নিউ ইয়র্ক নাকি ভিয়েনায় নাকি জেনেভায়? একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানাও। হ্যাঁ, সুন্দর ভাই, সুন্দর, রয়টার্স। ওকে, ওকে তারেক ভাই, থ্যাংক ইউ বলার জন্য, সঠিক অ্যান্সারটা দেওয়ার জন্য। তাহলে মনে রাখবা কোথায় ভাইয়া? ভিয়েনায়। সব থেকে ওপেক এর সদর দপ্তর কোথায়? ভিয়েনায়। ওকে, এই প্রশ্নগুলো একটু আমরা মুখস্থ করে নেব, এগুলো কিন্তু মুখস্থ বিদ্যার মতোই। ওকে, তারপরে দেখো বিশ্বের সবথেকে উঁচু জলপ্রপাতের নাম কি? দেখো বিশ্বের সব থেকে উঁচু জলপ্রপাতের নাম কি? নিয়াগ্রো, ভিক্টোরিয়া নাকি কি ইয়াগাজু? কি বলো ভাইয়া? একটু সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। এটা জানি, যদিও তোমরা উচ্চারণ করতেই পারতেছ না, অনেক কঠিন, কিন্তু এই প্রশ্নটা কিন্তু কি ভাইয়া? সিইউ এর প্রশ্ন, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তাহলে কি হবে এই প্রশ্নটা? সবাই একটু দ্রুত দিয়ে দাও। তাহলে হবে কি ভাইয়া? অ্যাঞ্জেল ফলোস। ওকে, প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে? অ্যাঞ্জেল ফলোস। ওকে, এই প্রশ্ন মনে রাখবা। দেখো 15 নম্বর, নোবেল শান্তি পুরস্কার প্রথম কবে থেকে দেওয়া হয়? আচ্ছা দেখো, এটা কিন্তু সব থেকে সুন্দর। নোবেল পুরস্কার কিন্তু চালু হয় যে সাল থেকে, সেই সাল থেকে কিন্তু সর্বপ্রথম কি দেওয়া হয়?
শান্তি পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়? আমি বলে দিলাম 1901 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়, কিন্তু নোবেল শান্তি পুরস্কার কবে থেকে দেওয়া হয় একটু প্রশ্ন ভাই বলো। তাহলে মনে রাখবা নোবেল সর্বপ্রথম যখন পুরস্কার শুরু হয় সেটাই হয় শান্তিতে পুরস্কার। সেটা হলো কত সালে ভাইয়া? 1900 কত সালে? 1 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। ওকে, এই প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। তো ভাইয়া এই প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে, এটা মুখস্থ করে নিবা। নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে? 1901 সাল থেকে। আর একটা কথা মনে রাখবা, এই যে নোবেল পুরস্কার দেওয়া হয় কোথায় থেকে, কত সাল থেকে? 1901 সাল থেকে। ওকে, এটা মনে রাখবা। দেখো বর্তমান ইউনেস্কো মহাসচিব, ইউনিসেফ, ইউনেস্কো মহাসচিব কে ছিলেন? বর্তমান মহাসচিব কে ছিলেন 2025 সালে? এটা কিন্তু আছে কোফি আনার, নাকি বান কি মুন, নাকি ট্রিক বেসুদ, অগ্র আজুলে? দেখো সবাই ইউনেস্কোর মহাসচিব কে ছিলেন? দেখো এইটা প্রশ্ন একটু জানাও, এই প্রশ্নটা কিন্তু বারবার আসা। ওকে ভাইয়া, এই প্রশ্ন কিন্তু বারবার আসা, 16 নম্বর প্রশ্ন, একটু সবাই দ্রুত দাঁড়াও। তাহলে অ্যান্সার, রাইট অ্যান্সার কি হবে? অদ্র আজুলে। ওকে, এই প্রশ্নটা মনে রাখবো, এই মুখস্থ করে নেবো এই প্রশ্নটা। তারপর দেখো বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায়? রাশিয়ায়, আমেরিকায়, জাপান, নাকি ফ্রান্স? ওকে, এই প্রশ্নটা অ্যান্সারটা তোমরা সবাই দিবা। ওকে ভাইয়া, দেখো দেখো বিশ্বের সব থেকে প্রাচীন বা বিশ্বের সব থেকে পারমাণবিক শক্তি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বিশ্বের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ভাইয়া? একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানাও। ওকে, কোথায়? একটু কমেন্টের মাধ্যমে জানাও। তাহলে কোথায় হবে ভাইয়া? দেখো জাপানে। ওকে, মনে রাখবা বিশ্বের, তাহলে এই যে জাপান, কিছুদিন আমরা কিন্তু একটা নিউজ শুনলাম কি জাপান সব থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় বেরিয়েছে? সমুদ্রের পাড়ে, সমুদ্রেতে। ওকে, সমুদ্র শক্তিকে তারা কাজে লাগিয়ে, অর্থাৎ পানির উপরে কিন্তু তারা কি হয়েছে, একটা সোলার সিস্টেম চালু করেছেন। ওইটাই হলো কি ভাইয়া? কোথায়? তাহলে জাপান। ওইটাই হলো বিশ্বের বৃহত্তম কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নামে স্থাপন করা হয়েছে। ওকে ভাইয়া, এই প্রশ্নটা মনে রাখবা। প্রথম মহিলা নোবেল বিজয়ী কে? ওকে, তাহলে প্রথম মহিলা নোবেল বিজয়ী কে ছিলেন ভাইয়া? দেখো মেরি কুরি, নাকি ম্যার্গারেট থেচার, নাকি জুলিয়ান রেস ভেন্টর? আরো আরো অনেক আছে, জুলিয়ান রেড ভেন্টর, জুলিয়া রুডি, হ্যাঁ, তারপরে কি আছে আমাদের কাজী নজরুল ইসলামের বলতে পারি, কিন্তু যদিও সে কি মহিলা নয়। কিন্তু রাইট অ্যান্সারটা কি হবে ভাই? একটু কমেন্টের মাধ্যমে জানাও। 18 নম্বর প্রশ্ন। ওকে, 18 নম্বর প্রশ্ন, একটা কথা মনে রাখবা, এই যে মেরি কুরি সর্বপ্রথম, কিন্তু সর্বপ্রথম কে পেয়েছিলেন? প্রথম মহিলাদের মধ্যে বিজয়ী হয়েছিলেন নোবেল পুরস্কার মেরি কুরি। ওকে, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। ওকে, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। এই প্রশ্নগুলো আমরা কি করব, একটু মনোযোগ দিয়ে মুখস্থ করে নেব। তারপর দেখেন ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? এখন ন্যাটো দেখো কবে প্রতিষ্ঠিত হয়, এই যে 1945 সালে তো জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ন্যাটো কবে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে ভাইয়া? একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, এখন আমি তোমাদের বলে দিলাম জাতীয় ন্যাটো যাবে প্রতিষ্ঠিত হয়েছে সেই বছরে আওয়ামী লীগ নামে একটা সরকার, আওয়ামী লীগ নামে একটা দল প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এক কথা নিঃসন্দেহে মনে রাখবা, 1900 কত সালে? 49 সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়। ওকে, তাহলে 1949 সালে কোন দল প্রতিষ্ঠিত হয়, কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়? ওকে, তাহলে ন্যাটো এটা প্রতিষ্ঠিত হয় 1950 না 1900 ভাষা আন্দোলন 1952 সালে কিন্তু ভাষা আন্দোলন হয়। 1945 সালে কি হয়? 1945 সালে কিছু হয় ভাইয়া বলো তো, কমেন্টের মাধ্যমে জানাও। বিশ্বের সর্বপ্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি? দেখো বিশ্বের সর্বপ্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি? আই লাভ ইউ। দেখে সুন্দর একটা কথা বলছে, এটা কিন্তু সত্যি কথাই একটা ভাইরাসের নাম ভাইয়া, এমনি কথা কিন্তু বলা হয় নাই, মিথ্যা কথা কিন্তু বলা হয় নাই। এখন আই লাভ ইউ এটা কিন্তু একটা কম্পিউটার ভাইরাসের নাম, এটা যদিও কি সবার জন্যই ভাইরাস। ওকে, এটা কিন্তু না, আই লাভ ইউ কিন্তু একটা ভাইরাসের নাম। ওকে, যেটা তোমরা আজকে জানলা। তরজান, মালিশা, মেলিশা। দেখো তাহলে কি হবে ভাই? একটু কমেন্টের মাধ্যমে জানাতো এই প্রশ্নটা। ইজি প্রশ্ন এটা। ওকে ভাই, অতি ইজি প্রশ্ন। দেখো বিশ্বে প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি? এই প্রশ্নটা আসবে তোমাদের, আমি বলে দিলাম। ওকে, তাহলে কি হবে? ক্যাপ্টার, রাইট অ্যান্সার। ওকে, আই লাভ ইউ কিন্তু এটাও একটা ভাইরাসের নাম, কিন্তু প্রথম ভাইরাস কিন্তু না। ওকে, এটা মনে রাখো। দেখো বিশ্বের সংবিধানের মোট কয়টি তফসিল রয়েছে? বাংলাদেশের সংবিধানের মোট কয়টি তফসিল রয়েছে? দেখো তাহলে 8টি তফসিল রয়েছে, 9টি তফসিল, 10টি তফসিল, নাকি 12টি তফসিল রয়েছে? বাংলাদেশ সংবিধানের মোট কয়টি তফসিল রয়েছে? এটা একটু কমেন্টের মাধ্যমে জানাও। তাহলে বাংলাদেশের সংবিধানের মোট 8টি তফসিল রয়েছে। ওকে, 7টি তফসিল ছিল কিন্তু আগে, কিন্তু 8টি তফসিল রয়েছে, এটা প্রশ্ন মনে রাখবা। দেখো 22 নম্বর, আমরা অতি দ্রুত শেষ করে দেই, কারণ তোমরা কেউ কমেন্ট করতেছে না, হয়তো
বিরক্ত বলেই হয়েছে, কারণ আগে ক্লাস করেছো। এশিয়ার সব থেকে পুরনো বিশ্ববিদ্যালয়ের নাম কি? এশিয়ার সব থেকে পুরনো বিশ্ববিদ্যালয়ের নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, নাকি টোকিও বিশ্ববিদ্যালয়? দেখো অতি দ্রুত আমরা শেষ করে দেবো। ঢাকা মানে কি এশিয়ার সব থেকে পুরাতন বিশ্ববিদ্যালয়ের নাম কি ভাইয়া? এটা বলো। নালন্দা বিশ্ববিদ্যালয়। ওকে, নালন্দা বিশ্ববিদ্যালয়। তাহলে কি হবে? নালন্দা বিশ্ববিদ্যালয়। আমরা দ্রুত শেষ করে দেই। দেখো 23 নম্বর বাংলাদেশের প্রথম মহিলা জেলা প্রশাসকের বা ডিসি কে ছিলেন? ওকে ভাইয়া, প্রথম কে ছিলেন? রওশন আরা বেগম। এটা মনে রাখবো। ওকে, এটা কে ছিলেন? রওশন আরা বেগম। ওকে, রওশন আরা বেগম। দেখো 24 নম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি দেশ? ওকে, কয়টি দেশ? এটা কিন্তু নিঃসন্দেহে 5টি। ওকে ভাই, মনে রাখবা নিঃসন্দেহে 5টি। অর্থাৎ এই যে যারা কি ছিল অক্ষ শক্তি, কিন্তু মিত্র শক্তি নয়। ও প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি জানে থাকো, যদি প্রথম বিশ্বযুদ্ধ কারা আর মিত্র শক্তি কারা আর হলো অক্ষ শক্তি কারা, এটা যদি জেনে থাকো তাহলে তুমি বুঝতে পারবা এটা হলো কি অক্ষ শক্তি। ওকে, অক্ষ শক্তির দেশগুলো কি জাতিসংঘের নিরাপত্তা সংস্থার কি স্থায়ী সদস্য। ওকে ভাই, দেখো 25 বর্তমান বিশ্বের সব থেকে জনবহুল শহর কোনটি? ওকে, দেখো সব থেকে জনবহুল সংখ্যা, অর্থাৎ কোন শহরে সব থেকে মানুষ বেশি বসবাস করে? তাহলে কি হবে ভাই? এটা নিঃসন্দেহে টোকিও, জাপানে। ওকে, ওকে চীনের। ওকে ভাই, চীনের কিন্তু টোকিও শহরে সব থেকে বেশি মানুষ কি বসবাস করে। এই তো আমাদের ছিল আজকের পড়া। আশা করি তোমরা ভালো লাগছে নাকি লাগে নাই এটা জানি না, তবে একটা কথা মনে রাখবা ভাইয়া, আমরা মনোযোগ দিয়ে ক্লাস করেছি, মনোযোগ দিয়ে সবকিছু বোঝার চেষ্টা করেছি, আমরা বোঝার চেষ্টা করেছি। দেখো এখন বললা, একজন বলেছিল ভাইয়া আপনার কি কি অসুস্থ না? অসুস্থ না, টানা 3-4টা ক্লাস দিচ্ছি সেই জন্য আর কি এটা এমন। ওকে, এই জন্য আর কি এমন হয়েছে। এখন একটা কথা মনে রাখবা ভাইয়া, মানুষের কি ওই যে ওভারলোড হলে যাওয়া হয়। এখন মূল কথা আমার ওভারলোড হোক যাই হোক, তোমাদের বোঝানোর মতো স্মরণ শক্তি আছে নাকি আমার বুঝতে পেরেছি কি না। যারা পেইড বেসে ছিল তারা তো 100% আমি জীবন দিয়ে বলতে পারবো, আমি মন থেকে বলতে পারবো, তোমাদের সমস্যার একটা জোর করে ভোলাতে পারবে না। কারণ সমাজ, মানুষ কেউ সব সময় সমাজ কিন্তু মানুষকে বিরক্তির চোখে দেখে, সমাজকে কিন্তু মানুষ ভাবে আমরা পারি না, কিন্তু আজকে তোমরা সমাজ শিখেছো। ওকে, তাহলে একটা কথা মনে রাখবা ভাইয়া, তাহলে আমরা কি আমরা শিখেছি, আমরা জেনেছি, আমরা বেশি করে পড়তেছি কোথা কিসের জন্য? মূল স্বার্থ একটাই উদ্দেশ্য, সে হলো কোথায়? ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষাতে আমরা ভালো করার জন্য বা বিশ্ববিদ্যালয় পড়ার জন্য। তাহলে তোমাদের জন্য সবসময় শুভকামনা, তোমাদের জন্য সবসময় কি আমাদের মন থেকে ভালোবাসা। তোমরা কি ভালো কিছু করো, তোমরা ভালোভাবে একটা বিশ্ববিদ্যালয় পড়ে চান্স পাও, এটাই আমাদের আশা। এটা তোমাদের বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে যদি আমাদের একটা SMS দাও, ভাই আমি চান্স পেয়েছি, এটাই সব থেকে আমার বড় সার্থকতা, কারণ আমি তোমাকে পড়েছি। ওকে, যারা ভাইয়া ক্লাসটা করলা সবাই ধৈর্য সহ ক্লাস করার জন্য মন থেকে অনেক দোয়া ও আশীর্বাদ তোমাদের জন্য। ওকে, এখন পর্যন্ত তোমরা 140 জন লাইভ ক্লাস করতেছো, এখন লাইভ ক্লাস করতেছো কোনো কিছু ওই যে একটা পাওয়ার আশায়, আশা করি পেয়েছো। আর যদি নাও পেয়ে থাকো নেক্সট পাবা ইনশাল্লাহ। তাহলে একটা কথা মনে রাখবা ভাইয়া, আমরা বেশি করে কি করব? আমরা বেশি করে পড়ার ট্রাই করার চেষ্টা করব, টেবিলে বসে থাকার চেষ্টা করব। ওকে, ওকে ভাইয়া, তাহলে তুমি যদি একটা কথা মনে রাখবা, আমি দেখো প্রথম পেজে যাই, তোমাদের প্রথম পেজটা ছিল দেখো কেমন ভাবে লেখা, প্রতিদিন কিন্তু অন্যরকম থাকে, আজকে কিন্তু আর এক রকম ছিল। এখন বলতে এই প্রশ্নটা একজনও তোমরা করোনি, আসলে ভাইয়া কি জন্য এমন ছিল? ওকে দেখো, ওকে তাহলে দেখো, দেখো ভাইয়া, ওকে দেখো, এখন মূল কথা ছিল কি, আমি যে তোমাদের সামনে ক্লাস নিলাম। ওকে ভাইয়া, আমি যে তোমাদের সামনে কি করলাম? ক্লাস নিলাম। ক্লাসটা কেমন হলো তা জানি না, আশা করি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে এটা আমার বোঝার ক্ষমতা নাই, তোমরা যদি ফিডব্যাক না দাও। ওকে, তাহলে আশা করি তোমাদের ভালো লাগবে কি খারাপ লাগবে তোমাদের নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। তোমরা কিন্তু একটা কথা মনে রাখবা, এত কিছু সকল কিছুর মূল উৎস কিন্তু একটাই জায়গা, সে হলো বিশ্ববিদ্যালয়। ওকে, এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্যই কিন্তু তুমি কি করছো ধৈর্য সহকারে এখন পর্যন্ত তোমরা কি ভাইয়া 200 জন ক্লাস দেখতেছো। ওকে, এখন পর্যন্ত 200 জন লাইভ ক্লাস দেখতেছো। এই লাইভ ক্লাস দেখার পিছনে কিন্তু একটা ছোট্ট রহস্য আছে। সেই ছোট্ট রহস্যটা কি ভাইয়া? আমি শিখতে চাই, আমি জানতে চাই ভাইয়া, আমি বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে বসতে চাই ভাইয়া, আমি বিশ্ববিদ্যালয়ে একটা আসন চাই ভাইয়া, আমি একটা হলে থাকতে চাই ভাইয়া, আমি কি একটা ক্যাম্পাসের লোগোওয়ালা শিশার গায়ে দিয়ে ঘুরতে চাই। সকল কিছুর মূল উৎস কিন্তু সেই জন্যই কিন্তু তুমি এই বোর্ডটার ক্লাস দেখতেছো। এখন তোমাকে যদি আমি বলতাম অন্য সময়, এই তোকে করিম রহিম সালাম বরকত চল যাই, তোকে আমি 200 টাকা দিচ্ছি, তুই আমার সাথে 1 ঘন্টা ঘুর, তুমি কিন্তু ঘুরতা না। কিন্তু কি করতেছো এখন? ধৈর্য সহকারে তুমি লাইভ ক্লাস দেখতেছো। এর পিছনে তোমার একটাই রিজন ভাইয়া, তুমি কি করতে, কিসের জন্য? একটা পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার জন্য। ওকে, তাহলে আশা করি তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পাবা, আমাদের মন থেকে দোয়া তোমাদের জন্য, তোমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পাও, তোমরা ভালো কিছু করো। তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার আগে হয়তো বাপ মার পরেই কিন্তু জায়গা পাবো আমরা। কি জন্য? আমাদের থেকে তোমরা কি শিক্ষা নিছো, বা আমরা তোমাদের শিক্ষা দিছি, বা আমরা তোমাদের পাঠ কি করেছি, শিক্ষা দিয়েছি। তাহলে একটা কথা মনে রাখবা, সকলের জায়গা থেকেই সবাই শিক্ষিত, কিন্তু ভাইয়া কম আর বেশি। এখন তোমার গায়ে যদি একটা লোগালা গেঞ্জি থাকে, তোমার ফিল কিন্তু অন্যরকম হবে।
তোমার গায়ে লোগোওয়ালা গেঞ্জি নাই, তোমার কাছে মনে হচ্ছে আমি কিছু নাই। এখন দেখো, বিশেষ করে আমাদের প্রশাসন দিকে যদি আমরা লক্ষ্য করি, একটা সেনাবাহিনী যখন কি একটা পোশাক গায়ে দেয় তার কিন্তু পাওয়ার অনেক। এখন সেই সেনাবাহিনী যখন সিভিলে আসে কিন্তু তুমি কিন্তু ধাক্কা দিচ্ছ, সেনাবাহিনী যখন পোশাক থাকে তুমি কিন্তু ধাক্কা দিতে পারো না। বিষয়টা একদম এমন। ধৈর্য সহকারে সবাইকে ক্লাস দেখার জন্য ভাইয়া থ্যাংক ইউ। হ্যাঁ, সবাইকে মন থেকে দোয়া, তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে সর্বপ্রথম আমাদের জানাও, আমাদের এটাই তোমাদের কাছ থেকে আসা, আর অন্য কিছু না ভাইয়া। টাকা দিয়ে কোনো কিছুই পাওয়া যায় না। তোমাকে যদি এখন আমি বলতাম তুমি 200, তোমাকে আমি 500 টাকা দিচ্ছি, তুমি আমার সাথে 1 ঘন্টা চলো, তুমি কিন্তু আসতা না। কিন্তু তুমি কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে তোমরা 200 জন লাইভ ক্লাস দেখতেছো, সেই জন্য কোনো কিছু ছোট্ট একটা আসার জন্য, সেই ছোট্ট আসার জন্য তোমাদের যেন ভাইয়া, তোমাদের এই আশাটা যেন পূরণ হয়, এটা মন থেকে দোয়া। তোমাদের জন্য শুভকামনা। ভালো থাকো, বেস্ট অফ লাক। দেখা হবে কোনো একদিন। আসসালামু আলাইকুম।